ওকে, আমাদের যে রেকর্ডার সেটা অন হয়ে গেছে, সো এখন কেউ আর মিস করবে না ইনশাল্লাহ, এটা আমরা পুরোপুরি রেকর্ড করতে পারবো। দেখো, টিএস ইলিয়ট বলছে যে টিএস ইলিয়টস এসে দ্য মেটাফিজিক্যাল পোয়েট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন এ রিভিউ অফ জে জি গিয়ারসনস এডিশন অফ মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি। অর্থাৎ জে জি গিয়ারসনের একটা এডিশন বা তার একটা রাইটিং, মেটাফিজিক্যাল লিরিক এবং পোয়েম অফ দ্য 17th সেঞ্চুরি, এই শিরোনামে যে তার একটা রাইটিং, সেই রাইটিংয়ে মূলত এই একটা রিভিউ হিসাবে টিএস ইলিয়টের এই লেখাটা বা এই ক্রিটিসিজমটা প্রকাশিত হয়েছিল। বাট দ্য এসে ইজ মাস মোর দেন এ মেয়ার রিভিউ, কিন্তু এই এসেটা শুধু একটা রিভিউ না, এর চেয়েও বেশি কিছু। ইটস এ ক্রিটিক্যাল ডকুমেন্ট অফ মাস ভ্যালু অ্যান্ড সিগনিফিক্যান্স। এটা মূলত একটা ক্রিটিক্যাল ডকুমেন্ট যেটা অনেক ভ্যালুয়েবল এবং অনেক সিগনিফিক্যান্ট। ইটস ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ক্রিটিক্যাল ডকুমেন্ট অফ দ্য মডার্ন এজ, এবং এটা মডার্ন এজের যত ডকুমেন্টগুলি রয়েছে তার ভেতরেও অনেক সিগনিফিক্যান্ট একটা। It has brought about a revolution and reassessment of interest in these poets who had been neglected for a considerable time. বলা হচ্ছে যে এইটা মূলত একটা রেভলিউশন ঘটিয়ে ফেলেছিল, এবং মানে এই রাইটিংটা, এবং এইখানে পুনঃপ্রতিষ্ঠা করেছিল ওই কবিদের প্রতি একটা ইন্টারেস্টকে, অর্থাৎ যে কবিদেরকে সাধারণত অতটা দাম দেওয়া হতো না, নেগলেক্ট করা হতো। দ্যাট মিনস তোমরা যদি এই মেটাফিজিক্যাল কবিদের ব্যাপারে চিন্তা করো, তাহলে জন ডান আর হারবার্ট ছাড়া বাকিগুলোর ওরকমভাবে তুমি পাবে না, কিন্তু এই রাইটিংটার মাধ্যমে মূলত সবগুলোকেই তুলে আনা হয়েছিল। ইলিয়ট হ্যাজ থ্রোন নিউ লাইট অন দ্য স্যার আমাকে একটা মেটাফিজিক্যাল। কথা বলতে পারে? জি বলো। স্যার, জি বলো। এই যে আপনি যে পড়াইতেছেন, এই ডিসপ্লেটা কি মানে অন করা যাবে? শুধু অন্যগুলো না দেখে কি এই ডিসপ্লেটা দেখা যাবে? বুঝতে পারলাম না তোমার কথা। আপনি যেটা পড়াইতেছেন হ্যাঁ, এটা ডিসপ্লে দেখাবে, এরকম কি করলে কেন তুমি এরকম দেখতে হবে না? দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ না? না, আমি তো সবার প্রোফাইলটা দেখতেছি। আপনার দেখা যায় মানে এক কোণায় একটু ছোট করে, মানে বড় করে দেখা যাবে না? তুমি আমারটার উপরে ক্লিক করো, দেখা যাওয়ার কথা না। সবারটা কেন দেখা যাবে? আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি। ক্লিক করলে আসে না তো, ক্লিক করলে আসে না তো। আচ্ছা, আপনি একটা কাজ করেন, স্যারের যে ডিসপ্লেটা ওখানে দেখেন যে গোল কালার তীর চিহ্নের মতো, ডিসপ্লেতে প্রেস করার পর দেখবেন যে গোল কালার তীর চিহ্নের মতো একটা লেখা আছে, মানে একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করেন, দেখবেন যে স্যারের স্ক্রিনটা পুরো বড় হয়ে গেছে। মানে এই যে এরকমটা আর কি, নাকি? আচ্ছা, গট ইট, স্যার অলরেডি পাইছি। কই হয়েছে না? হয় না তো স্যার? এই যে এইরকমের একটা চিহ্ন, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, দেখো বড় হয়ে গেল, বুঝেছো? আবার এটাতে যদি ক্লিক করি তাহলে ছোট হয়ে গেল, এটাতে যদি ক্লিক করি বড় হয়ে যাচ্ছে, এটা যদি ক্লিক করি ছোট হয়ে যাচ্ছে। তুমি তোমার মোবাইলেও এরকমের অপশন পাচ্ছ। এই যে এই মাঝখানে যে সাদা অংশটা, এখানে ক্লিক করো। হ্যাঁ, এই ছোট্ট করে যে ছবিটা দেখা যায় এখানে। হুম। এই যে গ্রুপে একটা পিক দেওয়া হয়ে গেছে অলরেডি, আপনি ওখানে ক্লিক দেখলে পাবেন। ওকে, আচ্ছা, সমস্যা নেই। এই যে ক্যামেরা মানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তোমরা এই ভিডিও যখন শেয়ার করবো তখনও এটা পুরোটাই পেয়ে যাবে। আর এই টেক্সট আমি তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে তোমরা এখান থেকে ডাটা নিতে পারো। আচ্ছা না দেখো, স্যার, হলো কি যখন সরাসরি ক্লাসটা হচ্ছে ওটা দেখলে আর কি বেশি ব্রেনে থাকে। বুঝতে পারছি। হ্যাঁ এখন হ্যাঁ, পাইছি। হয়েছে থ্যাংক না? ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো, ইলিয়ট হ্যাঁ, হ্যাজ থ্রোন নিউ লাইট অন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। মেটাফিজিক্যাল যে কবিরা যারা আছে তাদের উপরে নতুন লাইট বা দৃষ্টি দিচ্ছেন আর কি, নতুনভাবে এলিয়ট। অ্যান্ড শোন দ্যাট দে আর নাইদার কোয়েন্ট নট ফ্যান্টাস্টিক, এবং তিনি দেখাচ্ছেন যে তারা ফ্যান্টাস্টিকও না, এমনকি তারা অদ্ভুত না। তাদের রাইটিংগুলি খুব ভালো তাও না, আবার খুব খারাপও না, বাট গ্রেট
অ্যান্ড ম্যাচিওর পোয়েট, কিন্তু এই রাইটাররা কি অনেক বড় ধরনের রাইটার এবং অনেক ম্যাচিওর, তারা পরিপক্ক অনেক। দে ডু নট রিপ্রেজেন্ট এ ডিগ্রেশন ফ্রম দ্য মেইন স্ট্রিম অফ ইংলিশ পোয়েট্রি বাট রাদার এ কন্টিনিউয়েশন অফ ইট। তারা যেই রাইটিংটা রিপ্রেজেন্ট করতেছে আমাদেরকে, এইটা ইংলিশ রাইটিংয়ের যে মেইন স্ট্রিম, যেটা যে মেইন যে রাইটিংয়ের ধারা, সেইখান থেকে বিচ্যুত হয়ে যে তারা গেছেন, তারা যে সরে পড়েছেন তা না, বরং এই মেইন স্ট্রিমটাকেই তারা টেনে নিয়ে যাচ্ছেন, কন্টিনিউ করে যাচ্ছেন। এটা টি.এস. এলিয়টের এক কথায় আর কি এই কথাটা বলছেন। It is in this essay that Elliot has used for the first time the phrases dissociation of sensibility and unification of sensibility, phrases which have acquired worldwide currency and which ever since have had a far-reaching impact on literary criticism. বলা হচ্ছে এই যে রাইটিংটা, এই রাইটিংয়ের ভেতরে দুইটা ফ্রেজ নিয়ে এসেছেন টি.এস. এলিয়ট। একটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, অর্থাৎ সেন্সিবিলিটিগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া বা নিক্ষিপ্ত করা, চারিদিকে এলোমেলো করে দেওয়া, এটা বা ভিন্নতা তৈরি করা সেন্সিবিলিটির, এইটা। আর একটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, অর্থাৎ অনেক ধরনের সেন্সকে একত্রিত করা। তাহলে একটা হচ্ছে বিক্ষিপ্ত করে দেওয়া সেন্সগুলোকে, আর একটা হচ্ছে একত্রিত করা। এই দুইটা টার্মকে তিনি নিয়ে এসেছেন, যে টার্ম দুটি মূলত মডার্ন ইংলিশ লিটারেচারে ব্যাপকভাবে আলোচিত হয় এবং ব্যাপকভাবে, মানে ক্রিটিসিজমের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে একটা ইম্প্যাক্ট ফেলে, এই দুইটা টার্ম। এলিয়ট examines one by one with suitable illustrations the characteristics which are generally considered metaphysical. আচ্ছা, ওই সমস্ত ক্যারেক্টারিস্টিক্স যেগুলোর জন্য আসলে মেটাফিজিক্যাল বলা হচ্ছে, সেগুলোকে ওয়ান বাই ওয়ান এলিয়ট সেগুলোকে ইলাস্ট্রেট করেছেন, সেগুলোকে বর্ণনা করেছেন বা বড় করে বা আলোচনা করেছেন এক কথায়। এক নাম্বার, ফার্স্ট দেয়ার ইজ দ্য ইলাবোরেশন অফ সিমিলি to which to the farthest possible extent to be met with frequently in the poetry of Donne and Cowley. তিনি যেটা করেছেন প্রথমে সেটা হচ্ছে সিমিলি, যেটা কাউলি এবং ডানের কবিতার ভেতরে বারবার এসেছে। যে ধরনের সিমিলিগুলো, সেগুলোকে যতটা পারা যায় এই টি.এস. এলিয়ট সেগুলো নিয়ে আলোচনা করেছেন, সেগুলোকে ইলাবোরেশন করেছেন। এখন আমরা এটা জানছি এখানে সিমিলি, বাট অ্যাকচুয়ালি ডান এবং কাউলি বা মেটাফিজিক্যাল পোয়েট যারা রয়েছে, তাদের রাইটিংয়ে আমরা জানি কনসিট ছিল, এবং কনসিট, মেটাফোর, সিমিলি এই তিনটাই মূলত এক ধরনের কম্প্যারিজন করে থাকে। সো এইখানে যেটা সিমিলি সেটা অ্যাকচুয়ালি কনসিট। সেকেন্ডলি তিনি কি করেছেন, দেয়ার ইজ দ্য ডিভাইস অফ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইমেজ বাই র্যাপিড অ্যাসোসিয়েশন অফ থট requiring considerable agility on the part of the reader, that is a technique of compression. সেন্টেন্সগুলি দেখো। সেকেন্ডলি যেটা করছেন যে তিনি একটা ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইমেজ। আচ্ছা, একটা রাইটিং লিখতে গিয়ে আচ্ছা, কার স্পিকার অন আছে? আচ্ছা দেখো, সেকেন্ডলি তিনি যেটা করেছেন, দেয়ার ইজ দ্য ডিভাইস অফ ডেভেলপমেন্ট অফ অ্যান ইমেজ, বলছে যে ইমেজ তৈরি করার জন্য একটা ডিভাইস যে আছে, সেই ডিভাইসটা, এখানে ইমেজ বলতে একটা কবিতা, একটা কবিতার ভেতরে একটা পুরো একটা দৃশ্যকে দৃশ্যায়িত করতে গেলে, একটা ইমেজ দাঁড় করাতে গেলে একটা ডিভাইস আছে। সেই ডিভাইসটা কি করেছেন, সেই ডিভাইসটা হচ্ছে বাই র্যাপিড অ্যাসোসিয়েশন অফ থট, যেটাতে খুব দ্রুত অনেক থটগুলোকে অ্যাসোসিয়েট করা হয়, এক জায়গায় করা হয়। রিকোয়ার করে বা এটা দরকার হয় হচ্ছে কনসিডারেবল অ্যাজাইলিটি, একটা তৎপরতার, অফ দ্য রিডার্স, অর্থাৎ রিডারদের পার্ট থেকে, রিডারদের দিক থেকে একটা তৎপরতার দরকার হয় যখন সে এটা পড়ে। দ্যাট ইজ এ টেকনিক অফ কম্প্রেশন, এবং সেটাই হচ্ছে টেকনিক অফ কম্প্রেশন। এটা আমি লাইনটা আরেকবার বুঝিয়ে দিই। সেটা হচ্ছে সেকেন্ডলি এই
মেটাফিজিক্যাল যে পোয়েট যারা রয়েছে তারা যেটা করে যে অনেক আইডিয়া একসঙ্গে নিয়ে আসে সেটাকে একটা জায়গায় কম্পাইল করে কম্প্রেস করে, এবং এই যে কম্প্রেস করার পরে যে অবস্থায় দাঁড়ায় একটা ইমেজ বা একটা নতুন কবিতা তৈরি হয়, এইটা বুঝতে গেলে সাধারণ যারা রিডার রয়েছে তাদের একটু এক্সট্রা খাটুনি খাটতে হয়, একটু এক্সট্রা অ্যাজাইল হতে হয়। তো এটা এই কথাটা বলছেন, যেমন সেই ডিভাইসগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন টিএস এলিয়ট। ওপরের তাতে বলছেন যে সিমিলি নিয়ে বা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয়টাতে বলছেন যে যত এলিমেন্ট নিয়ে আসে একটা মেটাফিজিক্যাল পোয়েট, যে ডিভাইসের মাধ্যমে সে সবগুলোকে এক জায়গায় কম্প্রেস করে, সেই ডিভাইস নিয়ে আলোচনা করেছেন হচ্ছে টিএস এলিয়ট। থার্ডলি, দ্য মেটাফিজিক্যালস প্রডিউস দেয়ার ইফেক্ট বাই সাডেন কন্ট্রাস্ট। থার্ডলি যেটা করেছেন সেটা হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েটরা একটা সার্টেন কন্ট্রাস্টের মাধ্যমে তাদের কবিতায় ইফেক্ট নিয়ে আসেন, যে ইফেক্টগুলো আমাদের মনে থাকে। সো সেই ইফেক্টগুলো নিয়েও এই টিএস এলিয়ট আলোচনা করেছেন। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দাস ইন দ্য লাইন, এই লাইনে বলা হচ্ছে যে এ ব্রেসলেট অফ ব্রাইট হেয়ার অ্যাবাউট দ্য বোন is most powerful effect is produced by sudden contrast of the association of bright hair and bone. অর্থাৎ ব্রাইট হেয়ার এবং বোন এই দুইটার ভেতরে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে, এবং এই দুইটার ভেতরে একটা মূলত কন্ট্রাস্ট করা হয়েছে, এবং এই কন্ট্রাস্টটা হচ্ছে একটা সাডেন কন্ট্রাস্ট। দেখো, বোন হয় সাধারণত সাদা এবং বোন কিন্তু একটু ব্রাইট হয়, অন্যদিকে চুল হয় সাধারণত কালো, কিন্তু এইখানে বলা হচ্ছে ব্রাইট হেয়ার অর্থাৎ উজ্জ্বল চুল। সো এইখানে বোন এবং হেয়ারের ভেতরে যে একটা পার্থক্য করা হচ্ছে, চুলকেই বলা হচ্ছে অধিক ব্রাইট এবং বোনকে বলা হচ্ছে যে সেই চুলটা আর কি তার পাশে থাকে। সো এই যে একটা কন্ট্রাস্ট করা হচ্ছে, এইটার কথা বলা হচ্ছে যে এইভাবেই মূলত একজন মেটাফিজিক্যাল পোয়েট তার যে কবিতা, সেই কবিতার ভিতরে হঠাৎ করে কন্ট্রাস্ট তৈরি করে। কন্ট্রাস্ট মানে কি? পার্থক্য তৈরি করা। But such telescoping of images and contrast of association are not a characteristic of the poetry of done one. বলছেন যে কিন্তু এই ধরনের টেলিস্কোপিং ইমেজেস অর্থাৎ অনেক দূরবর্তী সম্পর্ক যেসব ইমেজের মধ্যে রয়েছে, যে সমস্ত এলিমেন্টের মধ্যে রয়েছে এরকম এলিমেন্ট এবং এরকমভাবে যে কন্ট্রাস্ট করা, এইটা মূলত ডানের যে কবিতা সেই কবিতার বৈশিষ্ট্য নয়, এটা আর কি বলছেন। It also characterizes Elizabethan dramatists like Shakespeare, Webster, তারপর টার্নার অ্যান্ড মিডলটন। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যটা এই যে যেটার কথা বলছে যে কন্ট্রাস্ট তৈরি করা, সাডেন কন্ট্রাস্ট, এইটা মূলত শুধুমাত্র যে ডান বা মেটাফিজিক্যাল পোয়েটরাই যেটা করতো তা না, বরং এটা করতো, এই ক্যারেক্টারিস্টিক্সটা ছিল এলিজাবেথান যে ড্রামাটিস্ট যারা রয়েছে তাদের ভিতরেও, বিশেষ করে শেক্সপিয়ার, ওয়েবস্টার, টার্নার এবং মিডলটনের ভেতরে। দিস সাজেস্ট দ্যাট, এটা সাজেস্ট করে যে ডান, কাউলি অ্যান্ড আদার বিলংস টু দ্য এলিজাবেথান ট্র্যাডিশন, নট টু অ্যানি স্কুল। এটা সাজেস্ট করে যে ডান, কাউলি এবং অন্যান্য যে এলিজাবেথান পোয়েটরা রয়েছে এরা মূলত এলিজাবেথান যে ট্র্যাডিশন বা এলিজাবেথান যে ক্যারেক্টারিস্টিক্স সেটাকেই তারা পজেস করে, এটাকেই তারা বিলং করে। নতুন করে আলাদা মেটাফিজিক্যাল স্কুল তারা বিলং করে এটা নয়, এটা বলছে হচ্ছে টিএস এলিয়ট। The dominant characteristics of dance poetry are also the characteristics of the great Elizabethans. বলা হচ্ছে ডানের পোয়েট্রি যে সবচেয়ে পাওয়ারফুল এবং ডমিনেন্ট যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে, সেগুলো মূলত এলিজাবেথানদেরই ক্যারেক্টারিস্টিক্স, এলিজাবেথান যে রাইটার রয়েছে তাদেরই ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে টিএস এলিয়টের মতে। Elliot then takes up Dr. Johnson's famous definition of metaphysical poetry, in which the great doctor has tried to define the poetry by its fault. এরপরে টিএস এলিয়ট ডক্টর জনসনের দেয়া যে মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে যে বিখ্যাত যে ডেফিনেশনটা, সেইটার ফল্ট নিয়ে তিনি আলোচনা করেছেন এবং সেইটাকে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। Dr. Johnson, in his Life of Cowley, points that metaphysical poetry, the most heterogeneous ideas
are yoked by violence together. ডক্টর জনসন তার যে একটা রাইটিং আছে দ্য লাইফ অফ কাউলি, সেই রাইটিংটার ভেতরে তিনি বলেছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রি মূলত ওইগুলি যেগুলো দ্য মোস্ট হিটারোজিনিয়াস আইডিয়াসগুলি, অর্থাৎ বৈচিত্র্যময় আইডিয়াগুলি, হিটারোজিনিয়াস বলতে ভিন্নধর্মী বা বৈচিত্র্যময়, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে ওই পোয়েট্রিগুলি যেগুলোর ভেতরে সাধারণত ভিন্নধর্মী আইডিয়াগুলোকে আর ইয়োকড কানেক্টেড করা হয় বাই ভায়োলেন্স টুগেদার, অর্থাৎ এর মানে একত্রিত করা হয়, কানেক্টেড করা হয়। কারণ এখানে ভায়োলেন্স শব্দটা মূলত যে যেভাবেই হোক, এলোমেলো করে হোক আর যেভাবেই হোক কানেক্ট করা হবেই, অর্থাৎ কানেক্ট করা হয়, দূরবর্তী রিলেশন থাকলেও সেগুলোর ভেতরে একটা কানেকশন তৈরি করা হয়। But Elliot says that no আচ্ছা রেহানা তুমি তোমার স্পিকারটা অফ করো। আচ্ছা রিহানা তুমি তোমার স্পিকারটা অফ রাখো। ওকে, আমরা এবার দেখি যে But Elliot says that to bring together heterogeneous ideas and compiling them into unity by the operations of the poet's mind is universal in poetry. কিন্তু ইলিয়ট যে কথাটা বলছেন, যে ডক্টর জনসন যেটা বলছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে পোয়েটরা ভিন্নধর্মী আইডিয়াগুলোকে এক জায়গায় একত্রিত করে, তো এলিয়ট বলতেছেন যে এই যে হিটারোজেনিয়াস আইডিয়াসগুলোকে একত্রিত করা এবং সেগুলোকে কম্পাইল করা এবং কবি যে তার মনের ভেতরে এইগুলোকে ইউনাইটেড করে, একত্রিত করে, এটা মূলত কবিতার একটা ইউনিভার্সাল বৈশিষ্ট্য, বা সব কবিরাই এই কাজই করে থাকে। Such unity is present even in the poetry of Johnson himself. The vanity of human wishes সম্ভবত, এটা বানান মনে হয় ভুল আছে। তো বলছে এই ধরনের ইউনিটিটা ডক্টর জনসনের নিজের লেখা কবিতা যেটা হচ্ছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এইটাতেই রয়েছে। সো এটা সব কবিরাই করে থাকে। The force of Dr. Johnson's remark lies in the fact that in his view the metaphysical poets could only yoke by violence dissimilar things. আচ্ছা, এখানে ডক্টর জনসনের যে যুক্তি বা ডক্টর জনসনের যে সংজ্ঞা, সেইটার যে রিমার্ক যেটার যে মাহাত্ম্য সেটা লুকিয়ে আছে, বা সেটার যে ফোর্স সেটা লুকিয়ে আছে মূলত এই যে ইয়োক নামক এই শব্দটার ভেতরে। এবং এই শব্দটা দিয়ে হচ্ছে মূলত বলা হচ্ছে যে দূরবর্তী জিনিসগুলো, দূরবর্তী আইডিয়াগুলি, সেগুলোকে ভায়োলেন্স করে, অনেক নিয়ম নীতির ভায়োলেন্স করে সেগুলোকে জোড়া লাগানো হয়, ইয়োক করা হয়। তো এই ইয়োক শব্দটার ভেতরেই মূলত ডক্টর জনসনের যে শক্তি বা তার যে কথার যে শক্তি সেটা লুকিয়ে আছে। They could not unite them or refuse them into a single whole. However, this is not a fact. বলছে এই যে হচ্ছে বলা হচ্ছে যে হিটারোজিনিয়াস আইডিয়াগুলোকে মেটাফিজিক্যালরা যে ইউনাইটেড করে সেটা কথা বলছে, যে তারা মূলত কোনো আইডিয়াকে ইউনাইটও করতে পারে না, অথবা তাদেরকে ফিউজও করতে পারে না, সংমিশ্রণও করতে পারে না, এবং এগুলোকে সংমিশ্রণ বা একত্রিত করে যে নতুন একটা কিছু তৈরি করছে এটা মূলত করতে পারে না। এবং এটাই হচ্ছে আসল কথা, এটা আর কি টি.এস. এলিয়ট বলছেন। A number of poets of this school have eminently succeeded in uniting heterogeneous ideas. বলা হচ্ছে যে অনেক কবি আছে যারা মানে এই স্কুলে, অর্থাৎ মেটাফিজিক্যাল স্কুলে যারা সাকসেসফুল হয়েছেন এই ভিন্নধর্মী আইডিয়াগুলোকে একত্রিত করতে। ইলিয়ট কোট করছেন ফ্রম হার্বার্ট থেকে, কাউলি থেকে, বিশপ কিং থেকে এবং আরও অন্যান্য কবি যারা রয়েছেন তাদের রাইটিং থেকে তিনি কোট করছেন। Therefore he concludes that metaphysical poetry cannot be differentiated from the poetry of Dr. Johnson's definition. এবং কোট করার পরে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রি যেগুলো আছে এগুলো মূলত আলাদা কোনো কবিতা নয়, যেটা ডক্টর জনসনের ডেফিনেশন অনুযায়ী এগুলো একই জিনিস।
The fault which Dr. Johnson points out is not there, and the unity of heterogeneous ideas is common to all poetry. আচ্ছা, এবার টি.এস. এলিয়টের মতে যে ডক্টর জনসনের যে ফলটা সেটা মূলত হচ্ছে এই জায়গায় যে হেটারোজেনিয়াস যে আইডিয়াগুলি, ভিন্নধর্মী যে আইডিয়াগুলি, সেগুলোকে একত্রিত করা মানে মেটাফিজিক্যাল পোয়েটরা যে করে এটা না, বরং এটা সব কবিরাই করে, এটা সব কবিতার ক্ষেত্রে এটা কমন একটা ফিচার, এটা টি.এস. এলিয়টের মতে। Elliot shows that Elliot আরো দেখাচ্ছে যে Donne and the other poets of the 17th century were the direct and normal development of the precedent age. বলছে ডান এবং অন্যান্য আরো যে কবিরা ছিল 17th সেঞ্চুরি, তারা মূলত একেবারে ডিরেক্ট, সরাসরি এবং নর্মাল, স্বাভাবিক ডেভেলপমেন্ট রয়েছে তাদের ভেতরে। এটা ডেভেলপমেন্টটা রয়েছে হচ্ছে তাদের পূর্ববর্তী এজের। দ্যাট মিনস এখানে যেটা বলছে যে তারা যে রাইটিংগুলো লিখেছে বা তাদের রাইটিংয়ের যে বৈশিষ্ট্যগুলি, সেগুলি মূলত তার আগের যে এজ, অর্থাৎ এলিজাবেথ যে এজের বা তার আগের যে রাইটারগুলি রয়েছে তাদের ওই লিগাসিটাই তারা মেনটেন করছে, তারা যেন ওইটাকেই বয়ে নিয়ে বেড়াচ্ছে। And their characteristics virtue was something valuable which subsequently disappeared. এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো অনেক মূল্যবান, কিন্তু সেগুলোকে মনে হচ্ছে যেন সেগুলো ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, অর্থাৎ যখন তাদের উপরে নতুন দেওয়া হচ্ছে তখন। ডক্টর জনসন হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট দ্যাট দিস পোয়েটস ওয়ার অ্যানালিটিক। ডক্টর জনসন খুব সঠিকভাবেই বলেছেন, এটা টি.এস. এলিয়টের মতে আর কি। ডক্টর জনসন তবে একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে সঠিকভাবে বলেছেন যে এই 17th সেঞ্চুরির পোয়েটরা, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা অনেক অ্যানালিটিক, তারা অনেক বিশ্লেষণধর্মী। দে ওয়ার ডিভোটেড টু মাচ টু অ্যানালাইজ, তারা অ্যানালাইসিস করতে নিজেদেরকে উৎসর্গ করে দেয়। অ্যান্ড ডাইসেকশন অফ পার্টিকুলার ইমোশনাল সিচুয়েশান, এবং পার্টিকুলার যে ইমোশনগুলো রয়েছে সেগুলোকে ডাইসেক্ট করতে পারে, তারা আলাদা আলাদা করতে পারে, ভেঙে ফেলতে পারে, বিশ্লেষণ করতে পারে। বাট ডক্টর জনসন হ্যাজ ফেইল টু সি দ্যাট, কিন্তু ডক্টর জনসন তিনি ব্যর্থ হয়েছেন এটা দেখতে যে দে কুড অলসো ইউনাইট ইন্টু নিউ হোলস দ্য কনসেপ্ট দে হ্যাড অ্যানালাইজড, অর্থাৎ তারা ইউনাইট করতে পারে, নতুন একটা জিনিস তৈরি করতে পারে তাদের কনসেপ্ট দিয়ে, যে কনসেপ্টগুলো তারা অ্যানালাইসিস করে পেয়েছে। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা তাদের অ্যানালাইসিসের মাধ্যমে যে কনসেপ্টগুলো পায় সেগুলোকে তারা একত্রিত করতে পারে। এটা ডক্টর জনসন এটা মানে তুলে আনতে ব্যর্থ হয়েছেন, এটা এলিয়ট বলছে। Elliot shows that their special virtue was the fusion of heterogeneous material into a new unity after dissociation. এবার বলছেন টি.এস. এলিয়ট যে এই মেটাফিজিক্যাল পোয়েটদের একটা গুণাবলী হচ্ছে তারা ভিন্নধর্মী যত ম্যাটেরিয়াল আছে সেগুলোকে শুরুতে অ্যানালাইসিস করার সময় ভেঙে ফেলে, ডিসোসিয়েট করে ফেলে। এরপরে তারা কি করে, সেগুলোকে আবার ইউনাইট করতে পারে, ইউনিটি নিয়ে আসতে পারে সেগুলোর ভেতরে। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলা যেতে পারে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ ডিস্টিংগুইশড ফ্রম আদার পোয়েট্রি বাই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। বলছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির ক্ষেত্রে এই দিক দিয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো অন্যান্য পোয়েট্রিগুলোর দিক থেকে আলাদা, এটা বলা যেতে পারে। অ্যান্ড সাবসিকুয়েন্টলি, এবং এর ফলে কি হয়, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি ওভারটুক ইংলিশ পোয়েট্রি অ্যান্ড দিস ওয়াজ আনফর্চুনেট। বলছে এর ফলে যেটা হয় যে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এইটা ঘটে যায় অন্যান্য ইংলিশ পোয়েট্রির ক্ষেত্রে, এবং এটা আনফর্চুনেট। এরপরে বলছেন যে দ্য গ্রেট এলিজাবেথানস অ্যান্ড আর্লি জ্যাকোবিয়ানস হ্যাড এ ডেভেলপড ইউনিফাইড সেন্সিবিলিটি হুইচ ইজ এক্সপ্রেসড ইন দেয়ার পোয়েট্রি। বলছে এলিজাবেথান যে পোয়েট যারা আছে এবং জ্যাকোবিয়ান যারা পোয়েট রয়েছে তাদের ভেতরেও একটা ইউনিফাইড সেন্সিবিলিটি ডেভেলপড হয়েছিল, এবং এটা তাদের কবিতার ভেতরে প্রকাশিতও করেছেন তারা। By sensibility, Elliot doesn't mere mean feeling or the capacity to receive sense impressions. এলিয়ট যে শুধুমাত্র এই সেন্সিবিলিটি দ্বারা
কবিদের সাধারণ ফিলিংস এবং তাদের যে সেন্স যেগুলো, ইমপ্রেশন যেগুলো, ইমোশন যেগুলো, সেগুলোকে বুঝিয়েছেন তা নয়। হি মিনস মাচ মোর দেন দ্যাট, তিনি এইটার চেয়েও আরও এই ওয়ার্ডগুলো যে আরও বেশি কিছু প্রকাশ করে সেটাই তিনি বুঝিয়েছেন। সেন্সিবিলিটি দ্বারা তিনি মূলত সিনথেটিক ফ্যাকাল্টির কথা বুঝিয়েছেন। সিনথেটিক ফ্যাকাল্টি বলতে কৃত্রিম যে ফ্যাকাল্টিগুলো সেইটার কথা বলছেন, বা মিশ্রিত যে ফ্যাকাল্টি, অনুষদ, সেটার কথা বলছেন। এই সিনথেটিক ফ্যাকাল্টিটা আবার কি? এ ফ্যাকাল্টি হুইচ ক্যান অ্যামালগামেট অ্যান্ড ইউনাইট থট অ্যান্ড ফিলিংস, অর্থাৎ এই ফ্যাকাল্টিটা কি করে? থট এবং ফিলিংকে একত্রিত করে এবং সংমিশ্রণ করতে পারে, অ্যামালগামেট করতে পারে। হুইচ ক্যান ফিউজ ইনটু এ সিঙ্গেল হোল দ্য ভ্যারিড অ্যান্ড ডেসপারেট, এবং বলছে যে এই ফিলিংসগুলো আবার কি করা যায়? এগুলোকে সংমিশ্রণ করা যায়, ফিউজ করা যায়, এবং ফিউজ করে একটা সিঙ্গেল হোল, একটা নতুন একটা জিনিস, কমপ্লিট নতুন একটা জিনিস তৈরি করা যায়, এবং সেটা হচ্ছে বৈচিত্র্যময় এবং ডেসপারেট থাকে। অফেন অপোজ, এবং এগুলো কি মাঝে মাঝে অপোজিট হয়ে যায়, অর্থাৎ একেবারে বিপরীতধর্মী জিনিস, এবং কন্ট্রাডিক্টরি এক্সপেরিয়েন্সেস। এটা আমি আরেকবার বলি, এটা হচ্ছে এই রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে সেন্সিবিলিটি দ্বারা এলিয়ট কি বোঝাতে চেয়েছেন। সেন্সিবিলিটি দ্বারা এলিয়ট মূলত যে সেন্স, সাধারণ আমরা সেন্স বলতে যা বুঝি, ইমপ্রেশন বা ফিলিংস বা ইমোশন, এগুলোকে তিনি কিন্তু বোঝাতে চাননি। তিনি বোঝাতে চেয়েছেন একটা নতুন আইডিয়াকে এই সেন্সিবিলিটি দ্বারা। যে আইডিয়া কি করতে পারে? সাধারণ যে থট এবং ফিলিংস রয়েছে বিভিন্ন রকমের, বৈচিত্র্যময়, যেটা ডেসপারেট হতে পারে, সেটা ভ্যারিড হতে পারে, এমনকি কিছু কিছু সময় এটা একবারে পুরোপুরি অপোজিট এবং কন্ট্রাডিক্টরি হতে পারে, সেইগুলোকে এই সেন্সিবিলিটির দ্বারা তিনি নিয়ে এসেছেন এবং বলছেন যে এই সেন্সিবিলিটি কি করতে পারে? এই ধরনের আইডিয়াগুলোকে, যেগুলো অপোজিট একবারে বা বিভিন্ন বৈচিত্র্যময়, সেগুলোকে সংমিশ্রণ করতে পারে এবং ইউনাইট করতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে সেন্সিবিলিটির মাধ্যমে হচ্ছে মূলত বিপরীতধর্মী আইডিয়াগুলোকে একত্রিত করা যায়, এবং এটা একটা সিনথেটিক ফ্যাকাল্টি। দ্য এলিজাবেথানস হ্যাড সাচ এ সেন্সিবিলিটি, এবার বলছে যে এলিজাবেথান যারা রয়েছে তাদেরও এই ধরনের সেন্সিবিলিটি ছিল। দে আর ওয়াইডলি রিড, তাদেরকে অনেক পড়া হয়েছে বা অনেকেই পড়েছে। দে থট অন হোয়াট দে রিড, তারা যা পড়েছে সেগুলোর উপরে চিন্তা করেছে। অ্যান্ড দেয়ার থিঙ্কিং অ্যান্ড লার্নিং মডিফাইড দেয়ার মোড অফ ফিলিং, এবং তাদের চিন্তা এবং তাদের শিক্ষা তাদের হচ্ছে ফিলিংয়ের যে ধরন সেটাকেও মডিফাইড করেছে। এক কথায় এই এলিজাবেথানরাও সেন্সিবল ছিল, তাদেরকে অনেকেই অনেক পড়েছে, তারা নিজেরাও পড়াশোনা করেছে, তারা অনেক চিন্তা করতো, তারা অনেক শিখতো, এবং এর মাধ্যমে তারা নিজেদের যে ফিলিং, ইমপ্রেশন বা ইমোশন, সেগুলোকে তারা মডিফাই করতো। Elliot gives concrete illustration to show that such unification of sensibility, such fusion of thought and feelings is to be found in the poetry of Donne and other metaphysical poets, but it is lacking in the poetry of Tennyson, Browning and romantic poets. বদমাইশ এবার কি বলছে দেখো। এলিয়ট এবার তিনি একটা কনক্রিট ইলাস্ট্রেশন দিচ্ছেন, একটা কনক্রিট ধারণা দিচ্ছেন আমাদেরকে, যে এই যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এইটা এবং ফিউশন অফ থট এবং ফিলিংস, এই দুইটা গুণাবলী, এই দুইটা কোয়ালিটি ডানের কবিতায় ছিল, এবং মেটাফিজিক্যাল আরও যে পোয়েটরা আছে তাদের কবিতার ভেতরেও ছিল। কিন্তু এই দুইটা কোয়ালিটি পাওয়া যায় না হচ্ছে টেনিসন, ব্রাউনিং এবং অন্যান্য যে রোমান্টিক পোয়েটরা আছে তাদের কবিতার ভেতরে। আচ্ছা, টি.এস. এলিয়টকে এখন আমার একটু ভিলেন মনে হচ্ছে। ও এই রোমান্টিক পোয়েট ব্রাউনিং, টেনিসন, এমনকি ডান এবং আরও যারা রয়েছে তাদের ক্ষেত্রে মানে এখন একটু একবার মেটাফিজিক্যাল পোয়েট যারা আছে তাদেরকে একটু ক্রিটিসাইজ করলে এখন আবার বাকিগুলোদের যেসব বিখ্যাত আরও যারা আছে তাদেরকে এখন আবার ধুয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি। আচ্ছা, এবার আমরা দেখি যে আফটার ডান অ্যান্ড হারবার্ট এ চেঞ্জ কেম ওভার ইংলিশ পোয়েট্রি। বলছে ডান এবং হারবার্টের পোয়েট্রির পরে ইংলিশ পোয়েট্রিতে একটা চেঞ্জ এসেছে। দ্য পোয়েটস লস্ট দ্য ক্যাপাসিটি অফ ইউনাইটিং থট অ্যান্ড ফিলিং।
বলা হচ্ছে ডান এবং হারবার্টের পরে যে সকল কবিরা এসেছে তারা তাদের ক্যাপাসিটি হারিয়ে ফেলেছে কি করার, ফিলিং এবং থটকে একত্রিত করার। দ্য ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি ওয়াজ লস্ট। এবার বলছে যে সেন্সিবিলিটির যে ইউনিফিকেশন সেটা নষ্ট হয়ে গেছে বা হারিয়ে ফেলেছিল তারা। অ্যান্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেট ইন, এবং তাদের ভেতরে কি এসেছিল, এই গুণাবলী এসেছিল, যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আচ্ছা, এই দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখতে হবে যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কী এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কী। আমি এই দুটার এক কথায় বলে দিই। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বলতে বিভিন্ন রকমের বৈচিত্র্যময়ী যে আইডিয়াগুলি সেগুলোকে একত্রিত করা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হচ্ছে সেন্সিবিলিটি যেগুলো আছে সেগুলোকে সেপারেট করা, ভেঙে ফেলা, আলাদা আলাদা করা, ভিন্ন ধর্মী করে ফেলা, এইটা। আফটার দ্যাট দ্য পোয়েট ক্যান ইদার থিঙ্ক অর দে ক্যান ফিল। এবার বলছে যে পরের যে কবি যারা আছে তারা চিন্তা করতে পারে, ঠিক আছে, তারা ফিলও করতে পারে, এটাও ঠিক আছে। দেয়ার আর ইদার ইন্টেলেকচুয়াল পোয়েটস হু ক্যান অনলি থিঙ্ক। এবার বলছে যে আরও কিছু ইন্টেলেকচুয়াল পোয়েট আছে যারা শুধুমাত্র চিন্তা করতে পারে, অর দেয়ার আর পোয়েটস হু ক্যান অনলি ফিল, অথবা কিছু কবি আছে যারা শুধুমাত্র ফিল করতে পারে। ওকে, দেখো এখানে যেটা বলছে খুব গুরুত্বপূর্ণ কথা, যে কিছু কবি আছে তারা চিন্তাও করে এবং ফিলও করে, কিন্তু কিছু কবি আছে আবার যারা অনলি চিন্তা করে অথবা অনলি ফিল করে। এবার বলছে যে 18th সেঞ্চুরির যে ইন্টেলেকচুয়াল যারা রয়েছে তারা চিন্তা করতে পারে বা তারা ফিল করতে পারে না, ডিডন্ট ফিল। দ্য রোমান্টিক্স অফ দ্য 19th সেঞ্চুরি তারা কি করে, ফিল করতে পারে বাট তারা চিন্তা করতে পারে না। এবার বলছে টেনিসন এবং ব্রাউনিং ক্যান মেয়ারলি রিফ্লেক্ট অর রিমিউনেট। অর্থাৎ টেনিসন এবং ব্রাউনিং এরা কি করে, আগের যে রাইটাররা আছে তাদেরকে রিফ্লেক্ট করে, তাদের রাইটিংগুলোকেই যেন, তাদের আইডিয়াগুলোকেই যেন তারা শুধুমাত্র তুলে নিয়ে আসে। অথবা রিমিউনেট, রিমিউনেট বলতে হচ্ছে গরুয়ে যেমন জাবর কাটে, এই রিমিউনেট মানে হচ্ছে এটা, রিউমিনেট মানে হচ্ছে জাবর কাটা, মানে আগে থেকে আছে সেগুলোকেই সে আবার নিয়ে শো করছে, এটা। এবং টেনিসন এবং ব্রাউনিং কি করে আরেকটা, মেডিটেট পোয়েটিক্যালি অন দেয়ার এক্সপিরিয়েন্স। তারা যা কিছু দেখে, যা কিছু এক্সপিরিয়েন্স করে সেগুলোকে পোয়েটিক্যালি বা কবিদের দিক থেকে, কবির দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করে, বাট ক্যান নট এক্সপ্রেস ইট পোয়েটিক্যালি, কিন্তু এগুলোকে পোয়েটদের মতো করে প্রকাশ করতে পারে না, এটা বলছে। এলিয়ট সেজ Tennyson and Browning are poets. They think, but they do not feel their thought as immediately as the odor of a rose. বলছে যে টি.এস. এলিয়ট বলছে যে টেনিসন এবং ব্রাউনিং এই দুজন পোয়েট, ঠিক আছে, তারা চিন্তা করে, এটাও ঠিক আছে, কিন্তু তারা ফিল করতে পারে না, এবং তাদের যে থটগুলি এগুলো ইমিডিয়েটলি বোঝা যায় না। ঠিক যেমন একটা রোজ, একটা গোলাপের গন্ধ ইমিডিয়েটলি আমরা গোলাপের কাছে গেলেই যেমন বুঝতে পারি, ঠিক টেনিসন এবং ব্রাউনিংয়ের যে রাইটিং, সেই রাইটিংয়ের যে ইসেন্স, রাইটিংয়ের যে রস, সেটা আমরা ওই ইমিডিয়েটলি বুঝতে পারি না, বা সে রিডাররা বুঝতে পারে না। এ থট টু ডান ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স, ইট মডিফাইড হিজ সেন্সিবিলিটি। বলছে ডানের ক্ষেত্রে একটা চিন্তা হচ্ছে মূলত একটা এক্সপেরিয়েন্স, একটা অভিজ্ঞতা বা একটা দর্শন, এইটা মূলত সেন্সিবিলিটিকে মডিফাই করে। হোয়েন এ পোয়েটস মাইন্ড ইজ পারফেক্টলি ইকুইপড উইথ ইটস ওয়ার্ক, বলছে যখন একটা কবির মন পারফেক্টলি তার কাজ দ্বারা বা তার কাজ থাকে আর কি, মানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আর একটু পরে। ইট ইজ কনস্ট্যান্টলি অ্যামালগেমেটিং ডেসপারেট এক্সপেরিয়েন্সেস, এটা কনস্ট্যান্টলি যে বিশৃঙ্খল যে এক্সপেরিয়েন্সগুলো, বিশৃঙ্খল যেই এক্সপেরিয়েন্সগুলো সেগুলোকে একত্রিত করতে থাকে। দ্য অর্ডিনারি ম্যানস এক্সপেরিয়েন্স ক্যান ইজ চ্যাওটিক, অর্ডিনারি মানুষের যে এক্সপেরিয়েন্সগুলি সেগুলো বিশৃঙ্খল, ইরেগুলার এবং সেগুলো ভঙ্গুর। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে টি.এস. এলিয়ট বলছেন যে জন ডানের যে এক্সপেরিয়েন্সগুলো এগুলো খুবই মডিফাইড এবং খুবই সেন্সিবল, এবং বলছে যে এই
when a poet's mind is perfectly equipped for its work, অর্থাৎ কাজ করার জন্য যখন একটা কবির মন খুব পারফেক্টলি ইকুইপড হয়ে থাকে, তখন ইট ইজ কনস্ট্যান্টলি অ্যামেলগেটিং, এটা তখন কনস্ট্যান্টলি একের পর এক তার বিশৃঙ্খল যে এক্সপিরিয়েন্সগুলি, বিশৃঙ্খল যে যে মানে যা কিছু সে দেখে তার আশেপাশে, সেগুলোকে সে সবসময়ের জন্য একত্রিত করতে থাকে। অন্যদিকে একজন সাধারণ মানুষ সে কী করে, তার যে চিন্তাভাবনা, তার যে দর্শন, এগুলো সবসময় বিশৃঙ্খল হয়ে থাকে, ইরেগুলার হয়ে থাকে এবং ভঙ্গুর হয়ে থাকে। The latter falls in love and read Spinoza, and these two experiences have nothing to do with each other. বলছে যে পরবর্তী কবিরা, ল্যাটার বলতে এখানে পরবর্তীরা ভালোবাসায় পড়ে, প্রেমে পড়ে, অথবা রিড স্পিনোজা হচ্ছে একজন ক্রিটিক বা একজন ফিলোসফার, তিনি হচ্ছে ডাচ ফিলোসফার, নেদারল্যান্ডের অধিবাসী। তো বলা হচ্ছে যে পরবর্তী কবিরা কখনো কি করে, এই লাভ পোয়েম পড়ে বা লাভে পড়ে, আবার কখনো এই ফিলোসফারদের যে রাইটিং অর্থাৎ স্পিনোজার যে রাইটিং সেটাও হয়তো পড়ে, কিন্তু তাদের যে এক্সপেরিয়েন্সগুলি এইগুলো হ্যাভ নাথিং টু ডু উইথ ইচ আদার, অর্থাৎ এই যে দুইটা ভিন্নধর্মী জিনিস তারা পড়ছে, একদিকে প্রেমের বিষয়ে তারা পড়ছে, আবার আরেকটা জিনিস তারা ক্রিটিকদের রাইটিং পড়ছে, এই দুইটাকে যে অ্যামেলগেমেট করতে হবে, কিভাবে তারা এই দুইটাকে হচ্ছে একত্রিত করবে, ইউনাইট করবে, এইটা তারা করতে পারে না, এটা এখানে বলছে। অথবা উইথ দ্য নয়েজ অফ দ্য টাইপরাইটার or the smell of cooking in the mind of the poet, these experiences are always forming new holes. আচ্ছা, এখানে আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে। বলছে পরবর্তী যে কবিরা আছে, যা অর্থাৎ ডান এবং হারবার্টের পরে, তারা প্রেম এবং ক্রিটিসিজমের যে রাইটিং, প্রেমের রাইটিং এবং ক্রিটিসিজমের যে রাইটিং, এই দুইটাকে তারা একত্রিত করে যে নতুন একটা কিছু তৈরি করবে, এটা তারা পারে না। এরপরে আরও আছে যারা কি করে, টাইপরাইটারের যে শব্দ, টাইপিংয়ের যে শব্দ এবং রান্নার যে গন্ধ, এই দুটোকে মিশিয়ে যে নতুন একটা ধরনের কবিতা তৈরি করবে, এটাও তারা করতে পারে না। এবং তারা যে নতুন জিনিস তৈরি করবে, একটা কমপ্লিট হোল যে তারা তৈরি করবে, এটা তারা করতে পারে না। তাদের যে এক্সপিরিয়েন্সগুলোকে, ভিন্নধর্মী এক্সপিরিয়েন্সগুলোকে তারা যে একত্রিত করবে, এটা তারা করতে পারে না। In other words, the metaphysical poets had a unified sensibility. Metaphysical poetদের unified sensibility ছিল, which enabled them to assimilate and fuse into a new whole's most disparate and heterogeneous ideas. বলছে যেই ইউনিফাইড সেন্সিবিলিটিটা এই মেটাফিজিক্যাল পোয়েটদেরকে সক্ষম করেছিল সবচেয়ে বিশৃঙ্খল এবং বৈচিত্র্যময় এক্সপিরিয়েন্সগুলোকে একসাথে অ্যাসিমিলেট করা এবং ফিউজ করা, একত্রিত করা এবং করে নতুন একটা জিনিস তৈরি করা, এটা তাদেরকে সমর্থ করেছিল আর কি, তারা সক্ষম হচ্ছিল। They could feel their thoughts as instantly as the odor of rose. That is to say, they could express their thoughts through sensuous imagery. বলছে তারা তাদের যে চিন্তাভাবনা সেগুলোকে ইনস্ট্যান্টলি তারা ফিল করতে পারত, এবং ঠিক যেমনভাবে একটা গোলাপের গন্ধ আমরা ফিল করি সেরকমভাবে, এবং তারা এগুলোকে এক্সপ্রেসও করতে পারত তাদের যে সেন্সুয়াস যে ইমেজারি যেগুলো ছিল সেই ইমেজারিগুলোর মাধ্যমে। In his poems, Donne expresses his thoughts and ideas by embodying them in sensuous imagery. বলছে যে ডান তার কবিতাগুলির ভেতরে তার যে থট এবং আইডিয়া সেগুলোকে প্রকাশ করতে পারত, সেগুলোকে আমাদের সামনে উপস্থাপন করতে পারত তার সেন্সুয়াস ইমেজারি যেগুলো সেগুলোর মাধ্যমে। অ্যান্ড ইট ইজ মেইনলি through the imagery that the unification of sensibility finds its appropriate expression. এবং এটা তিনি করতেন মূলত ইমেজারির মাধ্যমে, যে ইমেজারিগুলো ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি পেত এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সপ্রেশনও তারা পেত। মানে জন ডান তিনি এরকম বৈচিত্র্যময় আইডিয়াগুলিকে তিনি খুব সুন্দরভাবে মিক্স করে আমাদের সামনে উপস্থাপন করতে পারতেন, সেটা তিনি বলছেন। Okay. Elliot then proceeds to examine the
close similarity between the age of Donne and the modern age. এতক্ষণ তো এলিজাবেথান এজের সাথে এই ডানের যে এজ সেটাকে বললেন, এবার তিনি বলছেন মডার্ন এজের সাথে, যে এলিয়ট এবার তিনি এক্সামিন করছেন ডানের এজকে মডার্ন এজের সাথে। and the consequent similarity between the sensibility of the metaphysicals and the modern poets, এবং তিনি এখানেও পাচ্ছেন একটা সিমিলারিটি, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল যে পোয়েট তাদের ভেতরে এবং মডার্ন পোয়েটদের ভেতরে সেন্সিবিলিটির একটা সিমিলারিটি পাচ্ছেন। The metaphysicals are difficult and the poet in the modern age is also bound to be difficult. মেটাফিজিক্যাল পোয়েটরাও অনেক ডিফিকাল্ট, অন্যদিকে মডার্ন এজের যে পোয়েট বা তাদের যে রাইটিংগুলি সেগুলোও ডিফিকাল্ট। হিন্স দ্য মডার্ন পোয়েট অলসো ইউজেস কনসিট, এই জন্য মডার্ন পোয়েটরাও মূলত কনসিট ইউজ করে থাকে। অ্যান্ড মেথডস এ ভেরি সিমিলার টু দোজ অফ দ্য মেটাফিজিক্যালস হু অলসো লিভড ইন কমপ্লেক্স অ্যান্ড র্যাপিডলি চেঞ্জিং টাইম। বলছে যে তাদের যে পদ্ধতি, অর্থাৎ মডার্ন যে রাইটার তাদের যে পদ্ধতি সেটাও মেটাফিজিক্যালদের পদ্ধতির মতোই কমপ্লেক্স। এই মডার্ন এজের এবং মেটাফিজিক্যালরা বলছে দুইটা এজের মানুষই বা দুইটা এজের যে পোয়েটরা তারা সবাই র্যাপিড টাইম চেঞ্জিংয়ের ভেতর দিয়ে তারা মানে তাদের লাইফ অতিবাহিত করেছে। র্যাপিড মানে দ্রুত গতি আর কি। Like them, the modern poet also transmutes ideas into sensation and transform feelings into thought or state of mind. বলছে মেটাফিজিক্যাল রাইটারদের মতোই মডার্ন পোয়েটরাও কি করেছে, তাদের আইডিয়াগুলোকে ট্রান্সফর্ম করেছে, ট্রান্সমিউটস করেছে সেন্সেশনের মাধ্যমে, মানে ট্রান্সমিউট ইনটু সেন্সেশন, অর্থাৎ তাদের আইডিয়াগুলোকে সেন্সেশনে পরিবর্তিত করেছে এবং ট্রান্সফর্ম করেছে তাদের ফিলিংগুলোকে থটে, চিন্তায়, তাদের ফিলিংগুলোকে চিন্তায় ট্রান্সফর্ম করেছে অথবা মনের অবস্থায় তারা ট্রান্সফর্ম করেছে। In other words, Donne and the other metaphysicals are in the direct current of English poetry, and the modern poets are their direct descendants. বলছে যে ডান এবং মেটাফিজিক্যাল যে পোয়েটরা আছে তারা মূলত ইংলিশ পোয়েট্রির যে কারেন্ট যে স্রোতধারা, যে মেইন স্ট্রিম সেটার ভেতরেই আছে, এবং মডার্ন পোয়েটরা কি, এরাও নাথিং স্পেশাল, এরাও মূলত তাদের ঠিক উত্তরসূরি, মানে ঠিক তাদের লিগাসিটাই মেনটেন করছে। দিস কারেন্ট ফ্লোস ডিরেক্ট ফ্রম দ্য এলিজাবেথান এজ রাইটলি আপ টু দ্য মডার্ন এজ। বলছে এই কারেন্ট ফ্লো যেটা চলছে, যে ট্র্যাডিশন যেটা চলছে, এটা এলিজাবেথান এজ থেকে শুরু করে এই মডার্ন এজ পর্যন্ত মানে কন্টিনিউ হচ্ছে। অনলি অ্যান্ড আনফর্চুনেটলি দিস কন্টিনিউটি ওয়াজ ব্রোকেন ফর সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মিল্টন অ্যান্ড ড্রাইডেন, হু আর গ্রেট মাস্টার্স অফ ল্যাঙ্গুয়েজ বাট নট অফ দ্য সোল। বলছে যে শুধুমাত্র এবং দুর্ভাগ্যবশত এই কন্টিনিউটিটা, এই ট্র্যাডিশনের যে লিগাসিটা, এইটা ভেঙে গিয়েছিল মিল্টন এবং ড্রাইডেনের প্রভাবে। এই দুইজন ছিল মাস্টার অফ ল্যাঙ্গুয়েজ, মানে কথা সাহিত্যিক এক কথায়, এরা ছিল মাস্টার অফ ল্যাঙ্গুয়েজ, কিন্তু তারা সোলের যে পোয়েট, অর্থাৎ তাদের রাইটিংয়ের ভেতরে আত্মার যে ক্ষুধা সেটা মিটত না, বা আত্মার বিষয়ে ছিল না কিছু, এটা বলছে। The poet has different faculties and sensibilities. বলছে একটা পোয়েটের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা বা ফ্যাকাল্টিস থাকতে পারে, আইডিয়া থাকতে পারে, এবং সেন্সিবিলিটি থাকতে পারে, বিভিন্ন ধরনের ফিলিংস, ইমোশন, ইমপ্রেশন, এক্সপ্রেশন এই ধরনের থাকতে পারে। হি মাস্ট অ্যাচিভ এ ইউনিফিকেশন অফ হিজ সেন্সিবিলিটিস, কিন্তু এই সমস্ত সেন্সিবিলিটিসের একটা ইউনিফিকেশন তাকে করতে হবে, একত্রিত করতে হবে। অ্যান্ড মাস্ট এক্সপ্রেস দিস ইউনিফাইড সেন্সিবিলিটি ইন হিজ পোয়েট্রি, এবং তার যে ইউনিফাইড সেন্সিবিলিটি এটাকে অবশ্যই পোয়েট্রিতে প্রকাশ করতে হবে। অনলি সাচ এ পোয়েট্রি উড বি কমপ্লিট, ঠিক মানে শুধুমাত্র এই ধরনের কবিতাগুলোই কমপ্লিট হতে পারে। বাট ইট উড বি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট, কিন্তু এটা আবার ডিফিকাল্ট অর্থাৎ কঠিন এবং কমপ্লেক্সও হতে পারে, ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্সও হতে পারে। দ্য মেটাফিজিক্যালস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মডার্নস হ্যাভ this complexity,
মেটাফিজিক্যাল যে পোয়েট তাদের এবং মডার্ন যারা তাদের এই কমপ্লেক্সিটি রয়েছে, অ্যান্ড অলসো দিস কমপ্লিটনেস অ্যান্ড ম্যাচিউরিটি, এবং এই কমপ্লিটনেসও রয়েছে এবং ম্যাচিউরিটিও রয়েছে। ওকে, সো এইটুকু হচ্ছে মূলত এই রাইটিংয়ের যে মেইন কথা সেটা। এখন এই আমার যে এই যে যেভাবে আমি বোঝালাম এইটা তোমরা এখান থেকে একবারে এত ইয়ে কথা তোমরা বুঝবে না, আবার একবার এই ভিডিওটা দেখেও তোমরা বুঝবে না, এটা একটু 2-3 বার করে দেখতে হবে, তাহলে এই কথাগুলি বুঝবে। বিশেষ করে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এই তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ। সো এইগুলো তোমাদেরকে একটু বারবার দেখতে হবে। সো নেক্সট আবার যেদিন ক্লাস হবে। আচ্ছা স্যার, বলো। জি স্যার। স্যার প্রত্যেক বছরই কি এই মেটাফিজিক্যাল পার্ট থেকে কি 2টা করে কোশ্চেন আসে? না, আসলে Common. তোমাদের এই যে 4th ইয়ারের এই ক্রিটিসিজমে টোটাল জি। 4টা রাইটিং পড়তে হবে। তো 4টা রাইটিংয়ের জি 4টা রাইটিং থেকে প্রতিটা জি। থেকে 2টা করে আসে এবং 8টা আসে, এবং এই 8টার ভেতরে 5টা লিখতে হয়। তো এটা প্রতি বছরই হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এরকম তো আর হয় না স্যার যে 1টা থেকে 3টা আসতেছে? না এরকমটা এরকম তো দেখি হয় নাই না। তো, এরকমটা দেখি নাই। এটা যদি এরকম হতো জি যে স্যার। তোমার ধরো 5টা রাইটিং হতো, তখন দেখা যাচ্ছে কোনো একটার থেকে একটা আসতো, হয়তো বা আরেকটা থেকে আরেকটা আসতো, এরকমটা হতো। বা দেখা যাচ্ছে যে রাইটিং একটা কম মানে এখানে যেমন 4 × 8টার ভেতরে 4টা পার্ট থেকে 8টা আসবে, যদি 3টা হতো তখন দেখা যাচ্ছে 1টা থেকে 3টা প্রশ্ন আসতো, এরকম। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ওকে স্যার। স্যার এখান থেকে ব্রড কোশ্চেন কোনটা পড়বো? ব্রড কোশ্চেন নিয়ে আমি সামনের দিন আলোচনা করব। যেমন এই যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বলতে কি বুঝিয়েছেন, এটা দিয়ে একটা ব্রড কোশ্চেন আছে। তো সেটা আমি আলোচনা করে দেব, এবং সেইটা আমি হেল্প করব তোমাদেরকে নোট তৈরি করতে। আমি ডাটা অবশ্যই দেব। আর আরেকটা বিষয় কি, এই রাইটিংগুলো এমন, বিশেষ করে ক্রিটিসিজমের ক্ষেত্রে, তোমরা যদি এইটার মেইন সামারিটা, যে কোনো কোশ্চেনে এই মেইন সামারিটা যদি লিখো তাহলেই মার্কস পেয়ে যাবে। মানে এই যে আমি যেই তোমরা যেটা দেখতে পেলে, এইটাই যদি তোমরা পড়ে নাও এবং এইটাই যদি তোমরা লিখে দিয়ে আসো, প্রশ্ন যেটাই আসুক, হয়তো ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন একটু ডিফারেন্ট করলে, বাকিটা তোমরা যদি এই পুরোটা লিখে দিয়ে আসো তাহলেও তোমরা মার্কস পেয়ে যাবে। ঘুরে ফিরে একই কথা আসবে এখানে। ওকে, আর কিছু বলার আছে? স্যার আগামীকাল হচ্ছে সাজেশন তৈরি করবেন বলছিলেন। আগামীকাল শুক্রবার, তাই তো? আচ্ছা, তোমরা নেক্সট ক্লাসের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবে। আমি সম্ভবত আগামীকালকে একটু অন্য জায়গায় যাব, সো এই জন্য হয়তো কালকে হবে না, তবে নেক্সট ক্লাসের আগে ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে এখানে রেখে দিচ্ছি। আর আমি বলবো যেটা, যে এইটা বোঝার জন্য তোমাদেরকে এই ভিডিওটা হয়তো একাধিকবার দেখতে হতে পারে। আর শুধু এটাই না, অলরেডি ইউটিউবে আরও একটা ভিডিও আছে আমার, ওইটাও তোমরা দেখতে পারো, ওইটাও একটা ভিন্নভাবে আলোচনা করা। এই দুইটা মিলে দেখলে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হতে পারে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।